এই খারাপ পারফরমেন্স বিষয়টা আরো বেশি মনে হচ্ছে যে অনেক বেশি নজরে আসছে এবং সমালোচনার যত শুনতে হয়েছে এই বছরটাতেই মনে হয় সবচেয়ে বেশি। তারপর নতুন বছরটা ভালো কাটবে এই প্রত্যাশাই আসলে সবার থাকবে। নতুন বছরের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেট মৌসুম শুরু করবে বাংলাদেশ। তার আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ড্র করে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে মুমিনুলরা। তবে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খুব একটা ভালো অবস্থানে নেই ইয়াং টাইগাররা। বিপিএলে কেমন হয়েছে দলগুলো, কারা থাকছে কোন ফ্র্যাঞ্চাইজিতে? দেশের ফুটবলে নিয়ম ভেঙে জরিমানা ও শাস্তি পাওয়া 3 ক্লাবের ভবিষ্যৎ কি? করোনার কারণে শঙ্কার মুখে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। এসব নিয়ে সপ্তাহ ঘুরে আবারও হাজির হলাম আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস টাইমে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু, আর আমার সঙ্গে আছেন মাকসুম আলম খান। মুমু, আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম যে দেশের ক্রিকেটটা নতুন বছরে কেমন যাবে, তার আগে দেশের ক্রিকেটটা আসলে কেমন গেছে বা নিউজিল্যান্ডে এই মুহূর্তে বাংলাদেশ দল আছে সেখান থেকেই আলাপটা আমরা শুরু করতে পারি। প্রস্তুতি ম্যাচটা আপনি দেখেছেন, আসলে প্রস্তুতি ম্যাচটাতে ফলাফল কেমন হবে বা ফলাফল নিয়ে আসলে ওইভাবে ক্রিকেটাররা মাথা ঘামায়নি। স্বাভাবিক যে প্রস্তুতি ম্যাচে 2 দিনের একটা প্রস্তুতি ম্যাচ, সেখান থেকে কেমন হবে। তবে এই প্রস্তুতি ম্যাচটার গুরুত্ব কিন্তু অনেক ছিল ক্রিকেটারদের জন্য। অবশ্যই একটা নিউজিল্যান্ডের মাটিতে একটা টেস্ট ম্যাচ খেলার মতো হয়তো বা সেটা 5 দিনের না হতে পারে, কিন্তু 2 দিনের যে একটা অভিজ্ঞতা সেটাও কিন্তু একটা কাজে লাগতে পারে নিউজিল্যান্ড সিরিজের আগে। হ্যাঁ, সেটা তো আছেই। তবে আমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে মানে আপনার কোয়ারেন্টাইন যে ব্যাপারটা, যে টানা কোয়ারেন্টাইনের মধ্য দিয়ে ক্রিকেটাররা যাচ্ছিল এবং নিউজিল্যান্ডে আপনি জানেন একটা সময় কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছিল সিরিজটা নিয়ে ক্রিকেটাররা। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিন্তু গণমাধ্যমেই বলেছেন যে বেশ কিছু ক্রিকেটার চাচ্ছিলেন যে সিরিজটা না খেলে দেশে যদি ফিরে আসা যেত, এমন অবস্থা ছিল মানসিকভাবে তাদের। এই যে কোয়ারেন্টাইন এবং আপনার এই বর্ধিত কোয়ারেন্টাইন, এই ব্যাপারটা আসলে খুব মানিয়ে নেওয়া খুবই কষ্টসাধ্য। যারা এটার ভেতরে আছেন তারা এটা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবেন। বাইরে থেকে দেখলেই জিনিসটাকে খুব কঠিন মনে হয়, যারা ভিতরে আছেন তাদের অবস্থাটা নিশ্চয়ই অনুমান করতে পারি। তো তারা যখন এই রকম একটা অবস্থা থেকে একটা টেস্ট সিরিজ এবং সেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যেই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম চক্রটা একেবারে বাজে গেছে, দ্বিতীয় চক্র শুরু হয়েছে খুবই বাজেভাবে পাকিস্তানের বিপক্ষে সিরিজটা হেরে, সেখানে নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ যখন নামতে যাবে ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে, তখন তাদের একটা ম্যাচ প্র্যাকটিস দরকারই ছিল। সেই ম্যাচ প্র্যাকটিসটাই এই 2 দিনের প্রস্তুতি ম্যাচে যদিও সেটা নিউজিল্যান্ডের খুব একটা প্রভাব পড়বে না নিউজিল্যান্ড দলে, কারণ এখানে একাদশ দল ছিল নিউজিল্যান্ডের, আর বাংলাদেশের মূল যে একাদশটা কিংবা মূল যে টিমটা তারাই খেলেছে। এবং আপনি প্রস্তুতি ম্যাচে খেয়াল করবেন তাসকিন, এবাদত, তারা কিন্তু বেশ ভালো বোলিং করেছে এবং সেই সাথে মুশফিক আর জয়ের কথা না বললেই নয়, তারা ব্যাটিংয়ে কিন্তু তাদের দারুণ পারফরমেন্স দেখিয়েছে। 50 ছিল তাদের জি, আমি এখানে দুটো বিষয় আইডেন্টিফাই করতে চাই, আন্ডারলাইন করতে চাই বলবো। সেটা হচ্ছে এক, পেসারদের কথা যাদের কথা বললেন, নিউজিল্যান্ডের কন্ডিশনটা, মাউন্ট মঙ্গানুয়ের ওরকম উইকেটটা পেসারদের জন্য আসলে খুবই স্বর্গের মতো। তো তাসকিন জোরে বল করেন, রাহিও সুইং পান, বেশ কিছুদিন তিনি বোলিংটা ভালো করছিলেন না, টেস্ট ক্রিকেটের জন্যই সাধারণত বিবেচিত হয়ে থাকেন আবু জায়েদ রাহি। তো তারা উইকেট পেয়েছেন। তার চেয়ে বড় কথা ওরকম কন্ডিশনটা তারা খুব এনজয় করেছেন। আমি যতটুকু জানি বা জেনেছি, শরীফুল উইকেট পাননি, তারপরও ওই যে ন্যাচারাল একটা বাউন্স থাকে নিউজিল্যান্ডের উইকেটে, মুভমেন্ট, বাউন্স, সুইং যেইগুলি থাকে, আমরা দেখেছি বিভিন্ন ফুটেজ দেখেছি বা ওখান থেকে আমাদেরকে যে ফুটেজগুলো পাঠানো হয়েছে বা ছবি পাঠানো হয়েছে, সেগুলো তো আমরা দেখেছি পেসাররা 2 স্লিপ নিয়ে খেলছেন। সাধারণত বাংলাদেশের ক্রিকেটের মানে পেস বোলাররা এরকম নিয়ে খেলছেন খুব একটা রেয়ার এটা। তো ওইখানের ওই উইকেটগুলোতে এই ব্যাপারটা খুব এনজয় করেছেন তারা নিশ্চয়ই। আর বোলিংটা ভালো হয়েছে নিঃসন্দেহে। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে, আপনি বলছেন যে মুশফিক, জয় তারা 50 করেছেন, লিটন দাস 41 রান করেছেন, সবই ঠিক আছে, কিন্তু মোমো একটা জিনিস ভুলে গেলে চলবে না, যেই টপ অর্ডার ব্যাটিং নিয়ে দীর্ঘদিন কথা হচ্ছে যে ভালো হচ্ছে না, সেই টপ অর্ডার ব্যাটিং কিন্তু নিউজিল্যান্ডের এই দ্বিতীয় সারি তৃতীয় সারির এই দলটা, যারা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য শুধু পাঠানো, খুব একটা আশানুরূপ
তারাও সেখানেও ভালো করেনি। মুমিনুল রান করতে পারেননি, সাদমান রান করতে পারেননি, শান্ত বেশি রান করতে পারেননি। মানে সেই টপ অর্ডার কলাপসটা কিন্তু আমরা এবারও দেখেছি। মানে মুমিনুরের কাছ থেকে কিন্তু একটা আশা ছিল যে তিনি অধিনায়ক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি টেস্ট না খেলছেন, তারপরও ওখানে যদি অধিনায়ক পারফরমেন্স করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ, মানে টিম ওয়াইজ একটা সমন্বয় একটা কাজ করে অন্যরকম। সেখানে মুমিনুল কিন্তু ব্যর্থ ব্যাটিং এ। মুমিনুলের ব্যাপারটা আপনি দেখবেন, দেশের বাইরে মুমিনুলের স্ট্যাট কিন্তু খুব একটা ভালো না। দেশের ভেতরে আপনার চট্টগ্রাম কিংবা ঢাকায় মুমিনুলের স্ট্যাট খুব ভালো, কিন্তু সেটাও হয়তো রিসেন্ট পাস্টে খুব ভালো করছেন না তিনি দেশের ভেতরেও। কিন্তু কিন্তু দেশের বাইরে মুমিনুল কিন্তু সবসময় স্ট্রাগল করেছেন। ভালো বাউন্স পেস যেখানে থাকে মুমিনুল সেখানে স্ট্রাগল করেন। এখন চ্যালেঞ্জটা থাকবে, আপনি যেটা বললেন যে অধিনায়ক যদি ভালো করেন পুরো টিমটা একটা আলাদা স্পিরিট পেয়ে যায়। সেই কাজটা এই যে তিনি এর আগে কখনো ভালো করেননি বা সেইভাবে রেকর্ডটা তার ভালো না, এবারের মানে এই সিরিজটাতে গিয়ে সেটা তিনি মানে সেই রেকর্ডটা, বাজে রেকর্ডটা, অনাকাঙ্ক্ষিত রেকর্ডটা তিনি ব্রেক করতে পারবেন কিনা সেটাই দেখার অপেক্ষা। কারণ নতুন বছরের প্রথম দিনেই কিন্তু মাঠে নামছে বাংলাদেশ। রাইট, বছরের একদম প্রথম দিন, মানে দেশের ক্রিকেটের জন্য একটা অন্যরকম বা যদি নিজেদের মেলে ধরার একটা সুযোগ থাকে, এবং কিংবা মাঠের বাইরের বাজে সময়গুলো কাটিয়ে ওঠার জন্য ফলাফল দরকার আসলে। হ্যাঁ, সেটা সমালোচনা দূর করতে হলো। বছরের শুরুটা ভালো কিছু সূচনাই আসলে করতে চাইবে দেশের ক্রিকেটাররা, এবং সেটাই আসলে প্রত্যাশিত টাইগার ভক্তদের কাছে। তো মাকসুম, আমরা তো আসলে কথা বলছিলাম দুদিনের প্রস্তুতি ম্যাচ প্লাস নিউজিল্যান্ড সফর নিয়ে বাংলাদেশ টিমের। এবার যদি একটু ইয়াং টাইগারদের কথা বলি, আজ কিন্তু আপনি জানেন যে সেমিফাইনালে মুখোমুখি হয়েছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশ টিম ভারতের মুখোমুখি হয়েছে। তো ভারতের বিপক্ষে আপনি জানেন, আমিও জানি আসলে এর মধ্যে যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একেবারেই বাজে হয়েছে। লাইন আপটা বলতে গেলে এখন লাস্ট যেটা আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে, 7 উইকেটে 107 রান আমি ছিল। একদম আপডেটেড স্কোরটা বলছি আমার কাছে, এখানে আমি দেখছিলাম আপডেটটা রাখার জন্য। ভারত বাংলাদেশকে 244 রানের একটা টার্গেট দিয়েছে। 40 ওভার পর্যন্ত যে রানটা ছিল, 8 উইকেটে 244 রান, বেশ ভালো একটা 50 ওভারে আমি বলবো যে চ্যালেঞ্জিং একটা স্কোর। এবং বাংলাদেশের সেটা টপকাতে হলে আমরা বলছিলাম ডেস্কে বসে সবাই বলা বলি করছিলাম যে ভারতের মতো টিম আসলে 244 তাদের জন্য হয়তোবা খুব একটা পার্থক্য গড়ে দেয় না, কিন্তু বাংলাদেশ দলের জন্য কিন্তু ফলাফল পেতে এখান থেকে একটা বেশ পার্থক্য গড়ে দেয়, কারণ এটা অনেক চ্যালেঞ্জিং একটা স্কোর বাংলাদেশের জন্য, বাংলাদেশ যুবাদের জন্য। জি আমি যেটা বলছিলাম যে 40 ওভার পর্যন্ত আমি যতটুকু মনে আছে আমার 160-65 মতো রান ছিল ভারতের। সেখান থেকে লাস্ট 10 ওভারে তারা যেভাবে রানটাকে, স্কোরটাকে বড় করেছে, সেটা বাংলাদেশের বোলারদের ব্যর্থতা নিশ্চয়ই হবে। স্লগ ওভারে বাংলাদেশের বোলাররা ভালো করেনি। আন্ডার-19 ইন্ডিয়ান আন্ডার-19 অপরপক্ষে তাদের লাস্টের দিকে লোয়ার অর্ডার ব্যাটাররা খুবই ভালো করেছেন, এবং এই চ্যালেঞ্জ 28 রান 23 রান, এটা অনেক ভালো অবদান রেখেছে দলে নিশ্চয়ই। জি আপনি যে চ্যালেঞ্জিং স্কোরটার কথা বলছেন, সেই চ্যালেঞ্জিং স্কোরটা তারা করতে পেরেছে। পক্ষান্তরে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ শুরু থেকেই ধুকছে একদম 114 রানে 8 উইকেট। মানে এখান থেকে জয়টা একেবারে অসম্ভবই মনে হচ্ছে। যদি জিততে হয় মিরাকেল কিছু করতে হবে। আর ইন্ডিয়া এবং বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কথা একটু, মানে তারা যখন মুখোমুখি হয় তাদের আসলে একটা বাড়তি উন্মাদনা বা উত্তেজনা কাজ করে, স্বাভাবিকভাবেই কাজ করে। আপনি জানেন যে গতবারের বিশ্বকাপের ফাইনালে এই ভারতকে হারিয়েই বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল কিন্তু এই যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, এবং বিশ্বকাপের 7টা প্রথমবারের মতো বাংলাদেশ পেয়েছে। তো সেইখানে আমরা ওই ম্যাচটাই দেখেছি দু দলের মধ্যে কতটা প্রতিদ্বন্দ্বিতা কাজ করেছে, কতটা এক্সাইটমেন্ট ছিল এই ম্যাচটাতে। এই কারণে মানে ভারতের যুবাদের মধ্যে ব্যাপারটা কাজ করবে যে তাদের অগ্রজরা যারা। আমরা যদি একটু স্কোরটা দেখে নেই, আমি প্রথম যে ভারতের যে ইনিংসটা ছিল সেখানে আসলে কেমন করেছিল ভারতের, কারা কারা কত রান পেয়েছে এবং সেই সাথে উইকেট যারা পেয়েছে সেটা একটু আমরা দেখতে চাচ্ছি। এক শেখ রাশিদ আছে, তিনি দেখেন আপনি 90 রান করেছে। আমরা বরাবরই কিন্তু মাকসুম সবসময় বলি যে ভারতের যে আন্ডার-19 টিম, বিরাট কোহলি বলেন তারা কিন্তু আন্ডার-19 টিম থেকে এসেছে, এবং তারা কিন্তু এখন জাতীয় দলে প্রতিনিধিত্ব করছে খুব দারুণভাবে। এবং তারা দেখেন আন্ডার-19 টিমের শেখ রাশিদ 90 রান করে অপরাজিত আছে, এবং VK ওস্তোয়াল 28 রান করেছেন, তিনিও অপরাজিত আছেন। এদিকে প্রখান্তরে যদি আপনি দেখেন যে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স, সেটা কিন্তু আসলে হতাশাজনক বলা যায়। একমাত্র রাকিবুল 3 উইকেট পেয়েছেন, আর বাকি সবাই একটি করে উইকেট পেয়েছেন, এবং রানের অঙ্কটাও কিন্তু অনেক বেশি এক্ষেত্রে। জি এখন যে অবস্থা সেখান থেকে একটু আগে বলছিলাম যে তাদের স্কোরটা এটা ছিল। বাংলাদেশের ব্যাটসম্যানরা হয়তো স্কোরটা অনেক বড় নয়, শুরু থেকে বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেক
ঢুকছিল এবং যার কারণে আমরা দেখছি যে এখান থেকে এখন জয় পাওয়াটা খুবই মুশকিল হবে। এই মুহূর্তে রান আছে 8 উইকেটে 118, 32 ওভার 3 বল হয়েছে। এখান থেকে আসলে জয়টা খুবই দুঃসাধ্য মনে হয়। দুঃসাধ্য। তো আমরা এখন যদি একটু বিপিএল এর দিকে নজর দেই মাকসুম, আপনি জানেন যে বিপিএল জাঁকজমকভাবেই বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়েছে কয়দিন আগে। তো এই ড্রাফটে আপনি জানেন যে শেষ মুহূর্তে ঢাকা বিসিবি ঢাকা দলটাকে কিনে নিয়েছে এবং তারা আসলে এটার মালিকানাধীন হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিটির। তো এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় যে সবচেয়ে এই দলগুলোর মধ্যে চট্টগ্রাম কিংবা খুলনা যারা আছে তাদের মধ্যে ঢাকাকে এগিয়ে রাখা যায় কিনা, যেহেতু একই সঙ্গে তামিম, রিয়াদ এবং মাশরাফি ঢাকার আছে? জি হ্যাঁ, তামিম, রিয়াদ, মাশরাফি তারা একটা বড় ফ্যাক্টর এবং ঢাকা দলটা সবচেয়ে অভিজ্ঞতার দিক থেকে তারা এগিয়ে এবং বিপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার যে আগের অভিজ্ঞতা সেগুলোর দিক থেকেও তাদের এক্সপিরিয়েন্স আছে। আপনি যদি ঘরোয়া ক্রিকেটের মানে শিরোপা জেতার আগের রেকর্ড দেখেন, সেখানেও মাহমুদুল্লাহ, মাশরাফি, তামিমের আপনি অভিজ্ঞতাটা দেখবেন, সেই ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে নিশ্চয়ই। আমার কাছে ইন্টারেস্টিং এখানে আমাদের সামনে ঢাকার দলটা আছে, মাহমুদুল্লাহ, রিয়াদ, তামিম ইকবাল, মাশরাফি ছাড়াও দেখেন সিনিয়র আরও ক্রিকেটার আছেন, রুবেল হোসেন আছেন, এছাড়াও শফিউল আছেন এবং যদি ওপেনারের দিক থেকে ব্যাটসম্যানের দিক থেকে দেখেন নাইম শেখ বেশ ফর্মে আছেন, তিনি আছেন দলে। এছাড়া আরাফাত সানি, শুভাগত হোম সব একদম অভিজ্ঞ নাম, ঘরোয়া ক্রিকেট এবং ন্যাশনাল টিমে যারা খেলেছেন সব অভিজ্ঞ। বাইরের ক্রিকেটার যারা আছেন, বিদেশি ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ, আফগানিস্তানের মারমুখী ব্যাটার নাজিবুল্লাহ জাদরান, তিনিও খুব মারমুখী ব্যাটসম্যান। তো ঢাকা টিমটা অভিজ্ঞতায় অনেকটা এগিয়ে। আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে চট্টগ্রাম টিমটাকে। চট্টগ্রাম টিম এবার কিন্তু বেশ তারুণ্য নির্ভর একটা দল গড়েছে এবং আমি আর কি মূলত দেখার চেষ্টা করছি যে এবারের ইয়াং ক্রিকেটাররা কেমন করে। ঢাকা দলে তো আমরা অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার দেখেছি, তার পরবর্তীতে এছাড়াও অন্যান্য দলগুলো যারা ইয়াং প্লেয়ারদেরকে নিয়েছে, আমি মূলত তাদের খেলাগুলো দেখার জন্য বেশি উন্মুখ হয়ে আছি। চট্টগ্রামে আমরা যেমন শামীম পাটোয়ারিকে দেখছি কিংবা অন্যান্য যারাই আছেন, শরীফুল আছেন কিংবা অন্যান্য যে ক্রিকেটাররা আছেন তাদের মিলিয়ে আমরা একটু ফরচুন বরিশালের দিকে তাকাই। সাকিব আল হাসানের দিকেই সবার নজর থাকবে আসলে এখানে। শুধু সাকিব আল হাসান নয়, এখানে ক্রিস গেইলও আছেন, মানে সবাই মূলত তাকিয়ে আছেন সাকিব গেইলের একটা কেমিস্ট্রি দেখার জন্য। কেমিস্ট্রি থাকবে এবং গেইল যেমনই পারফরমেন্স করুক তাকে কিন্তু নিয়ে সবার একটা আগ্রহ থাকে, কারণ মারমুখী একটা ব্যাটসম্যান হিসেবে কিন্তু গেইলকে সবাই চেনে এবং টি-20 ফরম্যাটে কিন্তু গেইলের পারফরমেন্স মুগ্ধ করে দর্শকদের। জি, এবং দেখেন অন্যান্য যারা ক্রিকেটাররা আছেন, নাজমুল শান্ত, নুরুল হাসান সোহান, মেহেদি রানা, ফজলে রাব্বি, তৌহিদ হৃদয়, এখানেও অনেক ইয়াং ক্রিকেটার আছে আমরা দেখতে পাচ্ছি। নাইম হাসান আছেন, তাইজুল ইসলাম আছেন ইয়াং ক্রিকেটারের পাশাপাশি। আমরা যদি বলি মুজিবুর রহমান, আপনি জানেন সেই মুজিবুর রহমান আফগানিস্তানের এই স্পিনার, তারা বিশ্বকাপে যে পারফরমেন্স করেছেন, তাদের এই দলে ফেরানোটা কিন্তু বরিশালের জন্য নিশ্চয়ই ভালো কিছুই বয়ে আনবে। জি, বরিশাল টিমটাকেও বেশ স্ট্রং মনে হচ্ছে। আমরা অন্যান্য দলগুলোর দিকেও একটু তাকাতে চাই। মূলত এইবারের বিপিএলটায় আপনার মানে শুধুমাত্র দলগুলোই না, দলগুলোর দিকে আপনি মানে যদি বাইরের ক্রিকেটার, বিদেশি ক্রিকেটারের কথা বলেন, ড্রাফটের জন্য আসলে বিসিবি যেমন চাচ্ছিল বা বিপিএল গভর্নিং কাউন্সিল যেমন চাচ্ছিল, সেই রকম প্রত্যাশিত ক্রিকেটার কিন্তু পাওয়া যায়নি। মানে পিএসএল এর কারণে তারা হচ্ছে সেই পছন্দ মতো ক্রিকেটার পাননি। তারপরও দু একটা নাম যাদের পেয়েছেন তাই নিয়ে আসলে সন্তুষ্ট থাকতে হচ্ছে দলগুলোকে। আমরা আরও একটা দল দেখতে পাচ্ছি সিলেট। এই দলটাকে নিয়ে আমার একটু মনে হচ্ছে যে এই দলটা একটু পিছিয়ে গেছে ড্রাফট বা দল গঠনে। তারা তাসকিন আহমেদ, মোসাদ্দেক সৈকত, যদি আপনি লিডিং নামগুলো দেখেন, মোহাম্মদ মিঠুনকে দেখেন, আলামিন দেখেন, মানে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে কিছুটা হলেও পিছিয়ে থাকবে। শুধু অভিজ্ঞতা না, আপনি তাসকিন আহমেদ বেশ ভালো ফর্মে আছেন, কিন্তু মোসাদ্দেক সৈকত অনেকদিন খেলার মধ্যে নেই, ওরকম লাইমলাইটে নেই মোসাদ্দেক সৈকত। মোহাম্মদ মিঠুন ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন, কিন্তু তারপরও ওই জাতীয় দল থেকে ড্রপ আউট অনেকটা বলা যায়। আবার এনামুল বিজয়, বিজয়, আলামিন, হ্যাঁ সবাই একেবারে ওই রকম খুব ভালো স্পিরিট নিয়ে এখানে আসছেন কিনা সেই জায়গাটা আমার একটু ডাউট আছে। তবে দীনেশ চন্ডিমালরা আছেন এই দলে, কিছু ক্রিকেটার আছেন বিদেশি ক্রিকেটারদের নিয়ে আসলে ভারসাম্য ভাবে আর কি দলটা গড়ার চেষ্টা করেছে। জি, আমরা একটু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একটু আগে আমি বলছিলাম, তারা প্রথম ডাকেই মানে ড্রাফটের বাইরে থেকে অটো
চয়েস হিসেবে বা সরাসরি সাইনিং হিসেবে নিয়েছিল নাসুম আহমেদকে। আমরা যখন বলছিলাম সব মানে আইকন ক্রিকেটার যারা আছেন, মানে আইকন বলে কোনো টার্ম এবার নেই, বাট আমি বোঝাচ্ছি যে একদম সাকিব তামিমদের কথা বলছি আর কি, পঞ্চপাণ্ডব যেটা বলা যায়, হ্যাঁ, বা ওই সিনিয়র ক্রিকেটারদের কথা বলছিলাম। আমরা যখন ধারণা করছিলাম যে এমন ক্রিকেটারদেরই আসলে অটো সাইনিং হবে সবখানে, কিন্তু খুবই চমক দিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাসুম আহমেদকে ড্রাফটের বাইরে থেকে নিয়েছে। এবং আমি একটু আগে বলছিলাম যে সব নতুনদের একেবারে তারুণ্য নির্ভর একটা দল, শরীফুল, আফিফ, শামীম পাটোয়ারি, ন্যাশনাল টিমে সবাইকেই ধরা হচ্ছে। এই যে ওপরের 4টা নামই যে দেখুন আপনি, এই ওপরের 4টা নামকেই ন্যাশনাল টিমে ধরা হচ্ছে যে পরবর্তীতে ন্যাশনাল টিমকে তারা লিড করবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সও দেখুন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সও বেশ ব্যালেন্স টিম আমার কাছে মনে হয়েছে। মোস্তাফিজকে তারা অটো সাইন হিসেবে নিয়েছেন, এরপরে ড্রাফটে লিটন দাস, শহীদুল, ইমরুল কায়েসকে তারা নিয়েছেন, কারণ ইমরুল কায়েস তাদের ফ্র্যাঞ্চাইজিতে আগেও খেলেছেন। কিন্তু মাকসুম আপনি দেখেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে বিদেশি প্লেয়ার, তাদের কিন্তু অনেক বড় বড় নাম, সুনীল নারায়ণ থেকে শুরু করে ফাফ ডুপ্লেসি, মঈন আলী, তারা কিন্তু এখন পারফরমেন্সের দিক থেকে বিবেচনা যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিদেশি প্লেয়ার হায়ার করার বিদেশি রিক্রুট খুবই ভালো হয়েছে, এগিয়ে আছে। আমরা কুমিল্লাতে ভালো ভালো প্লেয়ার দেখছিলাম। আমরা পরের টিমটাকে একটু দেখতে চাই। আমরা চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং কুমিল্লায় 4টা দলকে মোটামুটি, এবং বরিশালকে একই সঙ্গে দেখে ফেললাম। আমাদের আরো একটা দল বাকি আছে, সেটা হচ্ছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সের একটা জিনিস এবার খুব সারপ্রাইজিং লেগেছে। অন্যান্য সব দল যখন মানে ড্রাফটের আগে বা পরে গণমাধ্যমে বেশ সরব ছিলেন, তাদের দলটা কিভাবে সাজাচ্ছেন, পরিকল্পনা কি হতে পারে সেসব নিয়ে অনেক সরব ছিলেন, কিন্তু খুলনা টাইগার্স মোটামুটি মনে হচ্ছিল একদম একটা লুকোচুরি ব্যাপার। তারা মোটেও সামনে আসছিল না, কোনো ধরনের তথ্য গণমাধ্যমকে দিচ্ছিল না, বলছিল না তারা। তারপরেও এই টিমটা প্রথম থেকে আমরা জানতাম যে মুশফিকুর রহিমকে তারা সাইন করছে, এবং এরপরে শেখ মেহেদী, সৌম্য, সব মিলে খুলনা টাইগার্স দলটাও কিন্তু টি-20তে যেমন দল দরকার তেমন হয়েছে আমার মনে হয়। শেখ মেহেদী, সৌম্য সরকার ছিল, মাকসুমের সৌম্য সরকার দল পাচ্ছিল না, পরে দিয়ে খুলনা টাইগার্স নিয়েছে। সৌম্য সরকারকে আমরা যতদূর জানতাম সেটা হচ্ছে যখন এই বিসিবি ঢাকার ফ্র্যাঞ্চাইজ নেওয়ার আগে যে গ্রুপটাকে দিতে চেয়েছিল মালিকানা, যাদের নেওয়ার কথা ছিল, সেই দলে সৌম্য অটো সাইন করছেন এরকম একটা জোর গুঞ্জন ছিল। কিন্তু পরবর্তীতে সেই মালিকানা যখন তারা পেল না, তাদের এই পার্টিসিপেশন মানি সংক্রান্ত জটিলতায়, তখন সৌম্যকে আমরা ঠিক ড্রাফটের দিন সকালবেলা জানতে পারলাম যে তিনি ঠিক ঢাকাতে নয়, তিনি খেলছেন খুলনাতে। ড্রাফটের মাধ্যমে তিনি খুলনায় জয়েন করছেন। এই আমরা তো বিপিএল ড্রাফটটাও দেখে নিলাম এক নজরে কে কোন দলে খেলছে। এবার আমরা একটু অ্যাশেজের দিকে মনে হয় নজর দেওয়া উচিত। দেশের বাইরের ক্রিকেট, আপনি জানেন অ্যাশেজ সিরিজ কিন্তু এরই মধ্যে 2 ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়েছে 3-0 ব্যবধানে। তো সেই দিক থেকে আসলে আপনার কাছে কি মনে হয়েছিল যে এবার অস্ট্রেলিয়া জিতে যাবে অ্যাশেজটা? আমি খুবই কনফিডেন্ট ছিলাম এই ব্যাপারটাতে যে অস্ট্রেলিয়ার মাটিতে এবার খুব একেবারে ডমিনেট করবে অস্ট্রেলিয়া, আমার ধারণা ছিল। একটা জায়গায় একটা কনফিউশনের জায়গা ছিল, যখন ম্যাচের সিরিজের আগে টিম পেইনকে সিরিজ থেকে সরে যেতে হলো, সেই মুহূর্তে হুট করে প্যাট কামিন্সের কাঁধে দায়িত্ব পড়লো। একেবারে নতুন দায়িত্বটা তিনি কেমন করেন। তবে তার জন্য ভালো জিনিসটা ছিল যে এই ঘরের মাটিতে অ্যাশেজে তিনি নেতৃত্ব শুরু করেছেন, এই ব্যাপারটা তার জন্য। প্যাট কামিন্স আমার খুব পছন্দের ক্রিকেটার, তো তার জন্য পজিটিভ জিনিসটা ছিল যে ঘরের মাটিতে অ্যাশেজ দিয়ে তিনি শুরু করছেন, এবং একেবারে প্রথম তার সেই ক্যাপ্টেন্সির শুরুটাই অ্যাশেজে তিনি সিরিজ জয় এরই মধ্যে স্বাদ পেয়ে গেছেন। এবং আপনার হয়তো বা মাকসুম একটু মাঝখানে করি যে বোল্যান্ড, তার বোলিং এ নিশ্চয়ই আপনি অভিষেক ম্যাচে কিন্তু বোল্যান্ড যেভাবে পারফরমেন্স দেখিয়েছেন, এবং তিনি 7 রান দিয়ে 6 উইকেট নিয়েছে, এটা কিন্তু অস্ট্রেলিয়ার ইতিহাসে আমরা বলতে পারি, আমরা দেখেছি যে একটা নতুন রেকর্ড তিনি গড়েছেন। এবং এক ইনিংসে 7 রান দিয়ে 6 উইকেট নেয়া, এটা কিন্তু দ্বিতীয় আদিবাসী কোনো ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার উনি এই কৃতিত্ব করেছেন। এবং আপনার কাছে কি মনে হয়েছে যে এই 32 বছর বয়সে এসে বোল্যান্ড অভিষেক হওয়া ক্রিকেটার হিসেবে যে এই পারফরমেন্স করলেন, এটা আসলে তাদের অস্ট্রেলিয়ার ক্রিকেটে এটা অনেক বড় একটা অর্জন কিনা, কিংবা আসলে পরের সিরিজগুলোতে তার থাকাটা কতটুকু প্রত্যাশিত কিংবা জায়গা হতে পারে তার? জি নিশ্চয়ই, তিনি তো খুবই ভালো করেছেন। আসলে বাইরের দেশের ক্রিকেটারদের বয়সের যে তাদের পারফরমেন্স কেমন হয় সেটির দিকে আসলে নজরটা থাকে বেশি। তারা ওই মানে সিনিয়র ক্রিকেটার হলেও তাদের ওই পারফরমেন্সটাকে মূল্যায়ন করতে জানেন। আমাদের বাংলাদেশেও হয়তো সেই জিনিসটা মানে অনুকরণ করার সুযোগ রয়েছে।
আচ্ছা, যাই হোক, আমরা ক্রিকেট নিয়ে অনেক কথা বললাম, ফুটবলও কিন্তু এরকম কিছু আছে। তবে আজ আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। আমরা আগামীতে আবারও আলোচনা করব ফুটবলের নানা ইস্যু নিয়ে। জি, দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস টাইমে। আগামী সপ্তাহে আবারও হাজির হব ক্রীড়া বিশ্বের নতুন সব খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গেই থাকুন সময়।